ক্রিপ্টোকারেন্সি কিন্তু শুধু একটা নতুন অ্যাসেট না, এটা আসলে টাকা, পয়সা আর ক্ষমতা নিয়ে আমাদের চিন্তাভাবনাকেই একেবারে বদলে দিচ্ছে। চলুন এই সোর্স ম্যাটেরিয়ালের গভীরে গিয়ে দেখি কিভাবে এই ডিজিটাল বিপ্লব সবকিছুকে নতুন করে সাজাচ্ছে। এই কথাটা কিন্তু কোনো বাড়াবাড়ি না। আমরা আসলেই মূল্যের ইতিহাসের সবচেয়ে বড় একটা পরিবর্তনের মাঝখানে দাঁড়িয়ে আছি। এটা শুধু টেকনোলজির একটা পরিবর্তন না, বরং এমন একটা ব্যাপার যা আমাদের পুরো অর্থনৈতিক সিস্টেমের গোড়াতেই নাড়া দিচ্ছে। দেখুন, মূল্যের ধারণাটা কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে। একদম শুরুতে এর ভিত্তি ছিল ধরা ছোঁয়া যায় এমন জিনিস, যেমন ধরুন সোনা। এরপর আসলো প্রতিষ্ঠানগুলোর উপর ভরসা, মানে ডলারের মতো মুদ্রা, যা চলত একটা দেশের সরকারের কথার ওপর। আর এখন এখন আমরা এমন এক যুগে ঢুকেছি যেখানে মূল্য নিজেই হয়ে উঠেছে বিশুদ্ধ তথ্য, যার সবচেয়ে বড় উদাহরণ হল ক্রিপ্টোকারেন্সি। তো প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এই নতুন ধরনের টাকা পয়সা কিন্তু রাষ্ট্রের চিরাচরিত নিয়ন্ত্রণের বাইরে কাজ করছে। সোজা কথায় অর্থ যেন রাষ্ট্রের সীমানা ডিঙিয়ে এক নতুন দুনিয়ায় পা রাখছে। আচ্ছা, ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় স্বপ্ন বা প্রতিশ্রুতিটা কি? সেটা হলো একটা ওপেন ফিন্যান্সিয়াল সিস্টেম তৈরি করা, এমন একটা ব্যবস্থা যা কোনো ভৌগোলিক বা সামাজিক বাধা মানবে না, সবার জন্য খোলা থাকবে। প্রচলিত সিস্টেম আর এই বিকেন্দ্রীভূত সিস্টেমের মধ্যে পার্থক্যটা আসমান জমিন। একদিকে ভাবুন, আমাদের চেনা পুরনো ব্যবস্থাটা মূলত শহরকেন্দ্রিক আর একটু ওপরতলার মানুষদের মধ্যেই সীমাবদ্ধ। আর অন্যদিকে ডিসেন্ট্রালাইজড ফিন্যান্স, এটা একদম সার্বজনীন, শুধু ইন্টারনেট থাকলেই হলো, যে কেউ এর অংশ হতে পারে। ভেবে দেখুন, এটা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জন্য কি বিশাল এক সম্ভাবনা তৈরি করছে, যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই। ক্রিপ্টোর এই স্বপ্নগুলো কিন্তু আরও অনেক সুনির্দিষ্ট। যেমন, এটা একটা সার্বজনীন বিনিময়ের মাধ্যম হতে পারে। আবার ধরুন, যেসব দেশে ভয়াবহ মুদ্রাস্ফীতি, সেখানে এটা সম্পদ বাঁচানোর একটা ঢাল হিসেবে কাজ করতে পারে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা প্রচলিত ব্যাংক ব্যবস্থাকেই যেন টুকরো টুকরো করে ফেলছে। মানে, এখন লোন নেওয়া বা অ্যাসেট ম্যানেজমেন্টের মতো সার্ভিসগুলো পেতে আর কোনো ব্যাংকের কাছে যাওয়ার দরকার নেই, শুধু কোড দিয়েই এসব করা সম্ভব। কিন্তু এখানেই আসল সংঘাতের শুরু। এই বিকেন্দ্রীভূত অর্থব্যবস্থাটা সরাসরি রাষ্ট্রের ক্ষমতার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। আর টাকা পয়সা যখন ভূ-রাজনীতির একটা অস্ত্র হয়ে ওঠে, তখন এই সংঘাতটা তো একরকম হবেই। এই ব্যাপারটা ঠিকমতো বুঝতে হলে আমাদের একটা টার্ম জানতে হবে, মনিটারি সভরেন্টি বা মুদ্রাগত সার্বভৌমত্ব। এটা কি? সহজ কথায় এটা হলো একটা দেশের সরকারের নিজস্ব টাকা ছাপানো, অর্থনীতি কন্ট্রোল করা আর অর্থনৈতিক নিয়মকানুন চালু করার ক্ষমতা। ক্রিপ্টো ঠিক এই ক্ষমতার গোড়াতেই আঘাত হানছে। দেখুন, বিভিন্ন দেশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা টাকার লেনদেন কন্ট্রোল করার জন্য কিছু নির্দিষ্ট পথ ব্যবহার করে, যেমন ধরুন সুইফট নেটওয়ার্ক। এগুলোকে অনেকটা পাইপ আর ভ্যালভের মতো ভাবতে পারেন। কিন্তু এই যে ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক, এগুলো এই পুরনো পাইপলাইনগুলোকে খুব সহজে পাশ কাটিয়ে চলে যেতে পারে। ফলে রাষ্ট্রের নিয়ন্ত্রণ অনেকটাই অকেজো হয়ে পড়ে। এটাই আমাদের মনে করিয়ে দেয় যে টাকা শুধু লেনদেনের একটা মাধ্যম না, এটা ভূরাজনৈতিক ক্ষমতারও একটা প্রধান অস্ত্র। আর যখনই অস্ত্রের ওপর কোনো একটা দেশের একচেটিয়া অধিকার থাকে না, তখন ক্ষমতার পুরো খেলাটাই বদলে যেতে বাধ্য। তবে এই নতুন বিকেন্দ্রীভূত দুনিয়ার সবকিছুই কিন্তু সোনালি নয়। এর একটা বিরাট দুর্বলতা আছে, আর সেটা হলো এখানে কোনো সেফটি নেট বা নিরাপত্তা বেষ্টনী নেই, আর এটাই তৈরি করছে মারাত্মক সব ঝুঁকি। ক্রিপ্টো মার্কেটের দিকে তাকালে প্রথম যে জিনিসটা চোখে পড়বে তা হলো এর সাংঘাতিক ওঠানামা বা ভলাটিলিটি। কেন এমন হয়? কারণ এর দাম তো সোনা বা অন্য কোনো বাস্তব জিনিসের ওপর নির্ভর করে না। এটা চলে পুরোপুরি মানুষের ধারণা, বিশ্বাস আর অনুভূতির ওপর। আর ঠিক এই কারণেই বাজারটা এত বেশি ঝুঁকিপূর্ণ। আমাদের চেনা ফাইন্যান্সিয়াল সিস্টেমে যখন বড় কোনো সংকট আসে, তখন সেন্ট্রাল ব্যাংক শেষ আশ্রয় হিসেবে এগিয়ে আসে, তাই না? কিন্তু ক্রিপ্টোর জগতে এমন কোনো রক্ষাকবচ নেই। এখানে যদি সিস্টেম ভেঙে পড়ে, সাহায্য করার জন্য কিন্তু কেউ আসবে না। তাহলে এই নতুন দুনিয়ার বিপদগুলো কি কি? ১. এখানে সিস্টেম ভেঙে পড়ার ঝুঁকি আছে, কিন্তু কোনো ব্যাকআপ নেই। ২. বড় ধরনের জালিয়াতির জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ। ৩.
যদি কোনো কারণে ডিজিটাল লেজারগুলো ফেল করে তাহলে মানুষের বিশ্বাস একেবারে ভেঙে পড়তে পারে আর তাই এখানে সামাজিক বিশ্বাসের নতুন ভিত্তি হয়ে দাঁড়িয়েছে একটাই জিনিস, সাইবার সিকিউরিটি। তো সব মিলিয়ে আমরা একটা মৌলিক প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছি। ভবিষ্যতের আর্থিক ব্যবস্থার ভিত্তিটা কি হবে? কোডের গাণিতিক নিশ্চয়তা নাকি রাষ্ট্রের ক্ষমতা? আমরা আসলে বিশ্বাসের সংজ্ঞাটাই নতুন করে লিখছি। চলুন এই দুটো সিস্টেমকে একটু পাশাপাশি রেখে দেখি। একদিকে আছে ফিয়াট কারেন্সি, যার ভিত্তি হল সরকারি ক্ষমতা, আর ভরসার জায়গাটা হল রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা। এর প্রধান ঝুঁকি মুদ্রাস্ফীতি আর ম্যানিপুলেশন। অন্যদিকে আছে ক্রিপ্টোকারেন্সি, এর ভিত্তি হল গণিতের নিশ্চয়তা আর ভরসার জায়গা হল কোডের স্বচ্ছতা। কিন্তু এর প্রধান ঝুঁকি হল মারাত্মক ওঠানামা আর পুরো সিস্টেম ভেঙে পড়ার ভয়। এর মানে হল মূল্যের যে সামাজিক চুক্তি, মানে আমরা কিসের উপর ভরসা করে মূল্য নির্ধারণ করি, সেটাই এখন বদলে যাচ্ছে। আগে যেখানে বিশ্বাসটা একটা দেশের সরকারের উপর কেন্দ্রীভূত ছিল, এখন তা ছড়িয়ে পড়ছে একটা গ্লোবাল ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্কে। বিশ্বাস নিজেই এখন ভাগ হয়ে যাচ্ছে। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা চূড়ান্ত প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন বিশ্বাস বিশ্বজুড়ে এভাবে ছড়িয়ে পড়ছে, তখন আমরা আমাদের মূল্যের নোঙরটা ঠিক কোথায় ফেলব? এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে অর্থ আর ক্ষমতার ভবিষ্যৎ।